আপনি যদি দেয়াল লিখনগুলো দেখেন, আপনি কোনো দেয়াল লিখন পাবেন না যে অবিলম্বে নির্বাচন দেন। কারণ তরুণরা ভিন্ন ভাষায় কথা বলেছে। বাংলাদেশ 2 চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা। এই স্লোগানগুলো আপনি দেখবেন যে ভাই আপনারা তো বাটপারি করেন, আপনারা চলেন কিভাবে, আপনাদের তো কোনো ঘোষিত আয় উপার্জন নাই, আপনারা এটা করেন কিভাবে, ওইটা করেন কিভাবে। রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ বিশ্বাস করে না, এবং এটার খুব মানে মানে বাস্তবিক কারণ আছে। এবং এখনো আমরা যারা সারা দেশে রাজনৈতিক কর্মী, এরা হচ্ছে লোকালি সবচেয়ে বড় চাঁদাবাজ, বাটপার, গুন্ডা, বদমাইশ হিসেবে পরিচিত। তাহলে এইসব কারণে যেটা হয়েছে, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। জমিদারি বন্দোবস্ত করে রাখছে, আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে। এবং সেজন্য আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন, দেশটা কারো বাপের না। আমি তোমাকে ঘরে ঘরে মোবাইল দেই নাই, আমি তোমাকে ঘরে ঘরে ইন্টারনেট দেই নাই, কইছে না? আপনারা কি কারো বাপের টাকায় মোবাইল কিনছেন? ওর বাপের টাকায় মোবাইল কিনছেন? ওর বাপের টাকা দিয়ে টপ আপ করেন ইন্টারনেট? তাহলে এই অ্যাটিটিউডটা কেন? ওর বাপের টাকা দিয়ে ও দেশ চালাইছে। পদ্মা সেতু যে বানায় বারবার কয় আমি তোমাকে গিয়ে এই যে পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিটিউডটা দেখছেন? আমি বলে আমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক শ্রোতা, ব্যারিস্টার ফুয়াদের সর্বকালের সেরা বক্তব্য। চোরদেরকে রাজনীতিতে আর দেখতে চায় না বাংলার জনগণ। পুনরাবৃত্তি হোক পূর্বের রাজনীতির, তা আর জনগণ চায় না। 24-এর গণ অভ্যুত্থানের পর যে রাজনীতিবিদদেরকে চাচ্ছেন জনগণ, সেই রাজনীতিবিদদের চিহ্ন বলে দিলেন কীরকম হতে হবে তাদের কোয়ালিটি। চলুন ব্যারিস্টার ফুয়াদের সেই অগ্নিঝরা বক্তব্যটি শুনে আসি। এই পদ্মা সেতু বানায় দিছি না, অ্যাটিটিউডটা দেখছেন? আমি বলে আমি। ইন্টারন্যাশনালি আপনারা দেখবেন যখন হেড অফ স্টেটটা কথা বলে, নিজের কথাটাও উই দিয়ে বলে। দিস ইজ এ রেসপেক্ট টু দ্য নেশন। কারণ কোন হেড অফ স্টেট ওর বাপের জমিদারি বেচা ডেভেলপমেন্ট করে না, ট্যাক্সপেয়ারদের টাকায় করে, মানুষের টাকায় করে, জনগণের টাকায় করে। সে হইল সমবায় সমিতির প্রধান। তাহলে অ্যাটিটিউডটা কি জমিদারি অ্যাটিটিউড? আমি দিছি। তাহলে আমার রাষ্ট্রের ফেলিয়ার হচ্ছে যে আমি এই রাষ্ট্রটাকে রিপাবলিক করতে পারি নাই। সাকসেসিভ ফেলিয়ার। এক্সেপ্ট শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের 3.5 বছর ছাড়া বাংলাদেশে কেউ সিরিয়াসলি এই রাষ্ট্রটাকে জনগণের রাষ্ট্র বানাতে চায় নাই। জমিদারি বন্দোবস্ত করে রাখছে, আমার বাপ দাদার সম্পত্তি বানায় রাখছে। এবং সেজন্যই আপনারা তরুণরা বারবার এই স্লোগানটা দিয়েছেন, দেশটা কারো বাপের না। এটাই হচ্ছে আপনাদের অ্যাসপিরেশন। ওই যে 71-এর আকাঙ্ক্ষা আপনারা না জেনেই স্লোগান দিয়েছেন, কারণ আকাঙ্ক্ষার জন্ম হয় এখানে ইতিহাসের বইয়ে না। আকাঙ্ক্ষার জন্ম হওয়ার পরে ঐতিহাসিকরা সেটা লেখেন, বইতে ছাপান। অতএব ওই মুক্তির আকাঙ্ক্ষা নিয়ে যারা লড়াই করতে গিয়েছিল, আমার কৃষক, আমার শ্রমিক, আমার টং দোকানদাররা, সেই মুক্তির আকাঙ্ক্ষাটা আপনাদের প্রজন্মে আপনাদের ভাষায় করে আইটিতে, ফেসবুকে, ইউটিউবে, মোবাইল ফোনে, আইফোনের মাধ্যমে চলে আসছে। একই আকাঙ্ক্ষা, বেঁচে থাকার আকাঙ্ক্ষা, একটা বেটার ড্রিম দেখার আকাঙ্ক্ষা, একটা সিকিউর বাংলাদেশের আকাঙ্ক্ষা। তো সেইখানে আমাদের ফেলিয়ার হচ্ছে বাংলাদেশের, যে এই রাষ্ট্রটাকে আমরা রাষ্ট্র বানাইতে চাই নাই, আমরা জমিদারি বানাইছি। তো এই জমিদারি অ্যাটিটিউডটা হচ্ছে প্রথম সংকট। দ্বিতীয় সংকট কি আমার রাষ্ট্রের? মোটা দাগে বড় ফেলিয়ার হচ্ছে আমরা কেউ নাগরিক না। আমরা যারা আছি না, এই বাংলাদেশের বেশ কোটি মানুষ, আমরা বাংলাদেশে থাকি কিন্তু নাগরিক না, বাসিন্দা। বাসিন্দা এবং নাগরিক এই দুই শব্দের পার্থক্য বোঝার মধ্য দিয়ে হচ্ছে রাষ্ট্র রিপাবলিক হয়, আপনার অধিকারের ন্যায্যতা রাষ্ট্র আপনাকে দেয়। এটা সোশ্যাল কন্ট্রাক্ট। যারা রুশো, ভলটেয়ার পড়েছেন পলিটিক্যাল সায়েন্স, সেই 1648-এর ওয়েস্টফেলিয়ার ট্রিটি, ফ্রেঞ্চ রেভলিউশনের আইডিয়া, দ্য রাইটস অফ ম্যান, এইগুলো প্রত্যেকটাতে দেখবেন যে আইডিয়াটা কি। রাষ্ট্র গঠনের আইডিয়াটা হচ্ছে যে উই দ্য পিপল বলছি আমরা। রাষ্ট্রের মালিকানার প্রশ্ন কি বলা আছে আমাদের ঘোষণাপত্রে, আমাদের সংবিধানে? উই দ্য পিপল। কাকে দিচ্ছে এই রাষ্ট্রটা করতে, গভর্ন করবার জন্য? এই গ্রুপ অফ পিপলকে, স্টেটকে দিচ্ছি যে তুমি আমার তরফ থেকে এটা গভর্ন করো। এই যে গভর্ন করবার যে চুক্তিটা হচ্ছে ওই রাষ্ট্রের সাথে, উই দ্য পিপলের সাথে,
এটাকেই পলিটিক্যাল সায়েন্টিস্টরা বলছেন সোশ্যাল কন্ট্রাক্ট। গণ অভ্যুত্থানের দাবিতে শুধুমাত্র নির্বাচন ছিল না, নির্বাচন ছিল কাদের দাবিতে? আমরা যারা রাজনীতি করেছি, আমরা যারা রাজনৈতিক দল, আমরা গত 16 বছর ধরে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে বারবার বলেছি যে নির্বাচন দেন, নির্বাচন দেন, নির্বাচন দেন। কিন্তু গণ অভ্যুত্থানের যে শেষের 3 সপ্তাহে যে লড়াইটা হয়েছে, আপনি যদি দেয়াল লিখনগুলো দেখেন, আপনি কোনো দেয়াল লিখন পাবেন না যে অবিলম্বে নির্বাচন দেন। কারণ তরুণরা ভিন্ন ভাষায় কথা বলেছে। বাংলাদেশ 2 চাই, সংস্কার চাই, পরিবর্তন চাই, দেশটা কারো বাপের না, লাখো শহীদের রক্তে কেনা, এই স্লোগানগুলো আপনি দেখবেন। এর মানে কি এই স্লোগানের মধ্যে আরো নির্বাচন নাই? আছে, কিন্তু এই নির্বাচনটা তারা অনেক কম্প্রিহেন্সিভলি চায়, সংস্কারের মধ্যে চায়। অতএব সেই গণ অভ্যুত্থানের চাওয়া। কেন মনে হচ্ছে ব্যারিস্টার ফুয়াদ যে নির্বাচিত সরকার আসলে তারা সংস্কার করবে না বা বিচার বন্ধ করে দেবে? এটি এটি মনে করার কি কারণ আছে? মানে সংস্কারটা যদি বিএনপি যেমনটি বলছে চলমান প্রক্রিয়া, জি বলবেন। এটার একটা বড় কারণ হচ্ছে আমরা যারা রাজনৈতিক কর্মী, আমাদেরকে দেশের মানুষ বাটপার মনে করে। আমরা যারা রাজনীতি করি, আমাদের রাজনৈতিক দল, আমার বিভিন্ন বক্তব্যের নিচে এগুলো লেখা থাকে যে ভাই আপনারা তো বাটপারি করেন, আপনারা চলেন কিভাবে, আপনাদের তো কোনো ঘোষিত আয় উপার্জন নাই, আপনারা এটা করেন কিভাবে, ওইটা করেন কিভাবে। রাজনৈতিক দলগুলোকে দেশের মানুষ বিশ্বাস করে না, এবং এটার খুব মানে মানে বাস্তবিক কারণ আছে। এবং এখনো আমরা যারা সারা দেশে রাজনৈতিক কর্মী, এরা হচ্ছে লোকালি সবচেয়ে বড় চাঁদাবাজ, বাটপার, গুন্ডা, বদমাইশ হিসেবে পরিচিত। তাহলে এইসব কারণে যেটা হয়েছে, আমাদের মতো 1-2 জন স্বচ্ছ মানুষ, ভালো মানুষ আছে, মনি আপাদের মতো ক্লিন ইমেজের মানুষ আছেন, কিন্তু আমাদেরকে ওভারঅল রাজনৈতিক যে কমিউনিটি, পলিটিক্যাল কমিউনিটিকে দেশের মানুষ অসৎ, চোর বাটপার হিসেবে চেনে। তারা জানে যে আমরা রাজনীতিবিদরা তদবির করে খাই, বাণিজ্য করে খাই, কমিটি বাণিজ্য করে খাই। আমাদেরকে মানুষ অসৎ মনে করে, আমাদেরকে মনে করে যে এরা সব হারামখোর। এখন এইটা আমাদের 53 বছরের কামাই। আমি সাডেনলি তো দাবি করলে হবে না যে ভাই আমি ভালো মানুষ, আমি সৎ মানুষ, আমি হালাল উপার্জন করে খাই, আমার ব্যবসা বাণিজ্য আছে, আমার প্র্যাকটিস আছে, এটা বললে লাভ হবে না। তো রাজনীতিবিদদের সাথে জনগণের এই দূরত্বটা কিন্তু তৈরি হয়েছে। এই দূরত্বটাকে আমরা যদি মানে স্বীকার না করি, দূরত্ব তৈরি হয়েছে, পরবর্তীতে এই দূরত্বটা আমরা গুছাইতে পারবো না। এবং যে কারণে 16 বছরে আমাদের আন্দোলনে আমরা যে এত লড়াই করলাম আমাদের সামর্থ্যের জায়গা থেকে, আমাদের পাশে জনগণ এই লেভেলে এসে কেন দাঁড়ায় নাই, এটা কিন্তু আমাদেরকে মূল্যায়ন করতে হবে। কেন ছাত্রদের ডাকে কোটি কোটি মানুষ রাস্তায় নামলো, কিন্তু আমাদের রাজনৈতিক দলের ব্যানারে আমরা মিছিল মিটিং করলাম, পুলিশ পিটায়, আমাদেরকে মারে, গুম খুন করে, কেউ পাশে এসে দাঁড়ায় নাই তো। অতএব এই যে কষ্টটা, এই যে আমাদের লক্ষ লক্ষ রাজনৈতিক কর্মীর স্যাক্রিফাইস যেমন আছে, তারা গুম খুনের শিকার হয়েছে, নির্যাতিত হয়েছে, মিথ্যা মামলার শিকার হয়েছে, ঠিক একইভাবে এই লক্ষ লক্ষ রাজনৈতিক নেতা কর্মীকে মানুষ ভিন্ন চরিত্র দিয়েও দেখে। অতএব এটাও কিন্তু আমাদেরকে রিভিউ করতে হবে আমাদের একটু একটু সেখান থেকে ব্যারিস্টার ফুয়াদ শেষে আমি একটু নীলুফার চৌধুরী মনির কাছে এই প্রসঙ্গে আমি একটু জানবো, তবে আপনার কাছে এটি আমি জানতে চাই, তাহলে যদি তাই হয়, মানে জনমতের বা জনগণের ভাবনাটা যদি এরকমই হয়, তাহলে বাটপারের হাতে দেশ কেন দেবে? তাহলে তো সবসময় অন্তর্বর্তী সরকার বা তত্ত্বাবধায়ক সরকারই ভালো। না, সেটা আবার সমাধান না, তারা সেটাও চায়ও না। তারা চায় যে রাজনৈতিক দলগুলো সংশোধিত হোক। জনগণ চায় রাজনৈতিক দলগুলো ভালো মানুষকে প্রার্থী করুক। তারা চায় রাজনৈতিক দলগুলো চাঁদাবাজি বন্ধ করুক। জনগণ চায় রাজনৈতিক দলগুলোর ব্যানারে ব্যাংক ডাকাতি, ইন্স্যুরেন্স ডাকাতি, বাস স্ট্যান্ড, টেম্পো স্ট্যান্ড, হাট, ইজারা, ডিশের ব্যবসা, ময়লার ব্যবসা, নেটের ব্যবসা, এগুলো বন্ধ হোক। এগুলো জনগণ চায়। তারা চায় পলিটিক্যাল পার্টিগুলোই পলিটিক্সটা করুক, কিন্তু ভালো মানুষ দিয়ে করুক, জেনুইন মানুষ দিয়ে করুক, যারা মানুষের প্রতি দরদ আছে, ভালোবাসা আছে, ক্রেডিবিলিটি আছে, মনি আপাদের মতো সুনাম আছে, সজ্জন মানুষদেরকে চায় তারা দেখতে, চোর বাটপাট দেখতে চায় না। এইটা হচ্ছে জনগণের আকাঙ্ক্ষা। তারা চায় না যে অনির্বাচিত সরকার চলুক, তারা নির্বাচিত সরকার চলুক, যেটা চায়। কিন্তু রাজনৈতিক দলের কাছে প্রত্যাশা হচ্ছে তারা কথা কাজে মিল থাকবে, আমানতদার হবে, দেশের সম্পদ তার কাছে নিরাপদ থাকবে, সে লুটপাট করবে না, পাচার করবে না, এইটা চায়। জি, আমি এই প্রশ্নটা আপনার কাছে রেখে আমি নীলুফার চৌধুরী মনির কাছে যাই, যে কথা কাজে মিল এই সরকারের কোথায়, আর নীলুফার চৌধুরী মনি একটু আগে যে অভিযোগটা করছিলেন এখানেও এখন তদবির বাণিজ্য হচ্ছে, পার্থক্যটা কোথায় উনি সেটাও প্রশ্নটা করছিলেন। নীলুফার চৌধুরী মনি, আপনার কাছে একটু এই জায়গাটায় আমি আগে জানতে চাইবো যে আপনারা কেন আস্থায় নিতে পারছেন না, কেন আপনাদের উপর বিশ্বাস করছে না? যদি বলি ছাত্ররা বা এই বৈষম্য বিরোধী আন্দোলন, ছাত্ররা বললে অনেক বড় ব্যানার হবে, তারা আসলে কেন বিশ্বাস করতে পারছে না? আপনার বিশ্বাসের কথাটা তো আসে, আমাদের যদি জনগণ বিশ্বাস না করে তাহলে আপনি ভোট দিতে অসুবিধাটা কোথায়? তাহলে তো ভোটটা আপনাকেই দিবে।
তাহলে আপনার তো অসুবিধা নাই, জনগণ যাকে বিশ্বাস করবে ভোটটা কিন্তু জনগণ তাকেই দিবে। গেল 1 নাম্বার কথা। 2 নাম্বার, ফুয়াদ যেটা বললেন, বারবার যেটা বলার চেষ্টা করলেন, এটাই কিন্তু সত্যি। উনি আরেকটু, ওনার সঙ্গে আমি আরেকটু যোগ করে যেটা বলি, বাংলাদেশের মানুষরা বেসিক্যালি তারা যদি অসৎ হয়, চোর হয়, ডাকাত হয়, গুন্ডা হয়, বদমাশ হয়, তারপরেও তারা চায় তাদের প্রতিনিধি যেন ফেরেশতা হয়। নট অনলি মানুষ হয় এটা চায় না, ফেরেশতা হয়। মানে সে কখনো মিথ্যা বলতে পারবে না, তার কোনো মিনিমাম দুর্নীতি থাকবে না, মানে একদম স্বচ্ছ কাচের মতো একটা মানুষ থাকবে। কিন্তু সেটা যখন না পায় তখন বারবার তারা উষ্টাগত হয়। তারা কিন্তু একজন একজন এমপি কোনো কিছু মিথ্যে বলেছে, চুরি করেছে, তারা কিন্তু অবাক হয়ে সারাদিন গসিপিং করে, চায়ের টেবিলে ঝড় তুলে, গ্রামে গঞ্জে সব জায়গায়। এই জায়গাটা থেকে মানুষ কিন্তু রাজনীতি সচেতন, বাংলাদেশের মানুষ এবং সারা বিশ্বেও তাই। আপনি দেখেন ক্লিনটনের যখন ইমপিচমেন্ট হওয়ার কথা হলো, যখন মনিকাকে নিয়ে, তখন সে আমেরিকার মতো ফ্রি মিক্সিমের একটা দেশে কিন্তু হুলস্থুল কাণ্ড, যেটা কিন্তু ওদের দেশে এটা চিন্তা করা যায় না। তারপরেও কিন্তু প্রায় তার যায় অবস্থা, তার এইটা আপনার ক্ষমতাটা, যেটাই হোক। ঠিক এই জায়গা থেকে আমি বলতে চাই যে রাজনীতিবিদদের কাছে মানুষ ধাক্কা খায় ওইখানে। কোন রাজনীতিবিদদের আজকে যদি ধরেন অন্তর্বর্তীকালীন সরকার, আপনি যে কথাটা বলছেন, তাহলে তাদের বেশি দিন থাকতে দোষের কোথায়? তারা বেশি দিন যদি থাকার ইচ্ছা তাদের থাকতো, তারা দুর্নীতিটা করতো না। আমি বলতে পারবো না, আমি তাদের প্রায় ম্যাক্সিমাম উপদেষ্টাদের নামেও শুনি। আর বাচ্চাদের নামে তো হরহামেশাই যা ইচ্ছা তাই, এটা হেঁটে যেতেই চোখে পড়ে। চোখে কিন্তু অনেক কিছু, আমি অনেক 2-1টা নেতার নাম আমি নাই বলি, আমি তাদের নামে শুনি যে শত শত কোটি টাকার মালিক, কিন্তু তারা বাটার একটা স্যান্ডেল পরে, নর্মাল একটা পাঞ্জাবি পরে, মানুষকে বোঝায় যে আমি সিম্পল মানুষ, এই যে সিম্পলিসিটিটা দেখায়। কিন্তু পিছনে তার অনেক টাকা, কিন্তু এই টাকাটা তার একটা ক্ষুধা ছাড়া আমি কিছুই মনে করি না। যে টাকা আমাকে যদি সুখ দিতে না পারে, সেই টাকা আমি জমিয়ে আমার লাভটা কি? আমার এটা ধারণা। আমার যদি 500 টাকার একটা শাড়িতেই আমার ভালো লাগে, আমার দরকার কি 5 লাখ টাকা দিয়ে শাড়ি কেনার? এটাই আমি বিশ্বাসী না। বাট আমার বিশ্বাসে তো কিছু আসে যায় না, আমি ম্যাক্সিমাম নিয়ে কথা বলছি। তো রাজনীতিবিদদের এমন থাকা কথা। তো সেইখানে অন্তর্বর্তীকালীন সরকার বা বৈষম্য বিরোধী তারাও কিন্তু এই 4-5 মাসে যে যে কাজটা করেছে, তারা যদি সৎ থাকতো, তারা যদি সততার প্রতীক হতো, তাহলে প্রথমেই তাদেরকে আমলারা যেভাবে গার্ড অফ অনার করে, সেখানে আমলাদের প্রথমে বলতো যে তোমাদের গার্ড অফ অনারের দরকার নাই, তোমরা ঘুষ বন্ধ করো। তাদের কিন্তু কোন সেক্টরে ঘুষ কোনো অংশই কম নাই, এটা আমার সাথে ফুয়াদ ভাই একমত হবে। কোন জায়গায় কম নাই। হতে পারে আওয়ামী লীগের প্রাতিষ্ঠানিক ভাবে তারা অনেকদিন ছিল, অনেকদিন থাকলে প্রাতিষ্ঠানিক দেখানো যায়। সেখানে তাদের একটা, যেমন একটা পুলিশে নাকি চাকরি নিতে 25 লাখ টাকা নিত তারা, পুলিশ নর্মাল, আমরা যাদেরকে দুষ্টামি করে ঠুলা বলি, তাদের জন্য 25 লক্ষ টাকা, মানে 1 কোটি টাকার 4/1 অংশ। আর এখন ওটা নাকি 18 লাখ না 19 লাখ না 20 লাখ এরকম, মানে আপনার 5 লাখ কমেছে। কিসের জন্য কমেছে? দেশের এই যে হাঙ্গামা টাঙ্গামায় লোকজন পাচ্ছে না, একটা সিস্টেমেটিক জায়গা থেকে দূরে সরে গেছে, এই কারণে। এই 5 লাখ টাকা কি তারা শুদ্ধ হলো নাকি আমরা শুদ্ধতার সংজ্ঞাটাই জানি না। প্রদর্শক শ্রোতা, ব্যারিস্টার ফুয়াদ রাজনীতি ব্যক্তির কিরকম হতে হবে তার কতকগুলো চিহ্ন বলে দিয়েছেন, কোয়ালিটি বলে দিয়েছেন। আর বাংলাদেশে বর্তমান যে দলগুলো আছে, সেই দলগুলোর নেতাগুলোর কি এমন বৈশিষ্ট্য আছে? তাহলে কাকে ভোট দেবেন আপনি? এ বিষয়ে আপনার মন্তব্য লিখতে পারেন কমেন্ট বক্সে। আজকে এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।